68 নম্বর দাবির উপরে যে দীর্ঘ 3 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ আর যে জবাবি ভাষণ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো যে তিনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। এই আলোচনায় সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ সবাই অংশগ্রহণ করেছেন। তাদেরকে মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাজেশ কুমার, মাননীয় দেবাশিস ধর, মাননীয় বিপ্লব মিত্র, মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী এবং মুস্তাফিজুর রহমান নওশাদ সিদ্দিকী, আমাদের নমন রায়, জুলফিকার আলী, অমলান ভাদুড়ী, আখরুজ্জামান সাহেব, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মূলত আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে স্বরাষ্ট্র তথা পুলিশ ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনস্বীকার্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এই হাউসে যারা গত বিধানসভা বা একাধিকবার সদস্য হয়ে এসেছেন বা যারা রাজনীতির সম্পর্কে খোঁজ খবর রাখেন, ইনক্লুডিং প্রেস মিডিয়ার বন্ধুরা, তারা গত 13 বছর লাগাতার হোম ডিপার্টমেন্টের বাজেট আলোচনা থেকে বঞ্চিত ছিলেন। বিগত সরকার এবং তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি হোম এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বাজেটকে গিলোটিনে পাঠাতেন। কোনো বছর ডিসকাশন হয়নি, সুযোগ ছিল না মতামত দেওয়ার। এমনকি প্রশ্ন উত্তরেও উনি আসতেন না। এই বিভাগের প্রশ্ন উত্তরও বিধানসভায় হতো না। তাই আমাকে যখন পরিষদীয় মন্ত্রী জিজ্ঞেস করেন, আমি বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে হোম ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে নিশ্চিতভাবে আমাদের অপরূপ সুন্দর পার্বত্য বিষয়ক দপ্তর, যে টাইগার হিল আমাদের রাজ্যের শোভা বর্ধন করে। তাই আলোচনা হওয়া উচিত, সেই আলোচনা হয়েছে। আমরা কেমন আছি, পুলিশ ডিপার্টমেন্টটাকে যতটা সম্ভব নিচে নামানো যায় সেই নিচে নামানোর কাজটা বিগত সরকার করে দিয়ে গেছেন। আপনি যদি অপরাধের ফার্স্ট ইনফরমেশন রিপোর্টকে রেকর্ড করা, তার ভিত্তিতে অ্যাকশন নেওয়া এবং চার্জশিটেড করে কনভিকশন করানো, এখানে যেমন জুডিশিয়ারির
পার্ট রয়েছে, কিন্তু মূল ভূমিকাটা রয়েছে পুলিশের, ইনভেস্টিগেটিং এজেন্সির এবং ইনভেস্টিগেটিং অফিসারের। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এরা দেশের সংবিধানকে, ভারতবর্ষের পার্লামেন্টের আপার এবং লোয়ার দুটো হাউসকে, সবচেয়ে বড় মহামহিম রাষ্ট্রপতি মহোদয়কে মানে না। গোটা দেশে ব্রিটিশের আইন চলতো, সিআরপিসি, আইপিসি। স্বাধীনোত্তর ভারতে সিআরপিসি, আইপিসি হয়নি, ব্রিটিশের তৈরি আইন। স্বাধীনতার পরে সরকার এসেছে গেছে, কেউ ভাবেনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দীর্ঘ এক্সারসাইজ করেছেন। একদিনের আলোচনা নয়, 2019 সাল থেকে 2023 গোটা দেশে সাজেশন, শুনানি, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা, বারগুলো থেকে ওপিনিয়ন নেওয়া, সব সেক্টরের সঙ্গে কথা বলে 2024-এ ভারতীয় ন্যায় সংহিতা এনেছিলেন, কার্যকর করেছিলেন। আমরা আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা চালু করেনি। আমরা তো অবাক হয়ে গেছি, এমন একটি সরকার ছিল যে সরকার দেশের সংবিধানকে মানেনি। রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদনে যে আইন রুলে পরিণত হয়েছিল তাকে মানেনি। আমরা বিএনএস চালু করেছি। ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার পরে আমরা গত দুদিন ধরে, গত সপ্তাহে শনি রবি, ভারতের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পৌরোহিত্যে, আমার উপস্থিতিতে কেন্দ্র রাজ্যের সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সি, ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব থেকে রাজ্যের মুখ্য সচিব, বিএসএফ, এনআইএ, ইনকাম ট্যাক্স, আমাদের রাজ্যের যতগুলো উইংস রয়েছে, সিআইডি, সাইবার, ল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ল সেক্রেটারি, ব্যাপক আলোচনার মধ্য দিয়ে আমরা এই রাজ্যের অবস্থাটা অ্যাসেস করেছিলাম। সবগুলো তো বলা যাবে না, রোজগার মেলা আছে। আপনার অ্যাভারেজ দেখুন, ভারতবর্ষে পপুলেশন, পুলিশের অ্যাভারেজ হচ্ছে 155। বছরের পর বছর ধরে নিয়োগ করেনি। কেন নিয়োগ করবে? পার্মানেন্ট নিয়োগ হলে পুলিশ কথা শুনবে না, ক্যাডার হবে না। তাই সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়ার কোনো যোগ্যতা ছাড়াই, কোনো প্রশিক্ষণ ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য অথবা এক্সচেঞ্জ অফ মানির ভিত্তিতে। তাই পশ্চিমবঙ্গে পুলিশের এই অবস্থা।
থানাগুলোতে যাবেন। আমি কিছুদিন আগে পর্যটন নগরী দীঘাতে গেছিলাম। আইসি থানা, ডিএসপি আছে। বললাম স্ট্রেংথ কত? বলল 15টা কনস্টেবল। চালান কি করে? না, 400 সিভিক ভলেন্টিয়ার আছে। আপনি যেদিকে তাকাবেন অন্ধকার। ভ্যাকেন্সি দেখুন, স্যাংশন স্ট্রেংথ অর্থ দপ্তরের 1,21,344, মানে ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল। ভ্যাকেন্সি কত? 43,073। নিয়োগ করবে না। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে বেশি পয়সা দিতে হবে না, 6 মাস অন্তর রিনিউয়াল। অনেকে বাধ্য হয়ে করেন, সব সিভিক ভলেন্টিয়ার খারাপ বলা যাবে না। টিকিটা বেঁধে রেখেছে, সুতো ছেড়ে দিয়েছে, লাটাইটা হাতে আছে। অতএব রাজনৈতিক কাজ এবং তোলার কাজ যদি না করে তাহলে রিনিউয়াল হবে না। থানাগুলোর কি অবস্থা? ম্যাক্সিমাম থানা কোনো পরিকাঠামো হয়নি। আমি ডিজিপি সাহেবকে বলছিলাম, 15 বছর পেরিয়ে যাওয়া গাড়ি, যার ইন্স্যুরেন্স নেই, রোড ট্যাক্স নেই, 15 বছরের বেশি বয়সের গাড়ির ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স হয় না, জানেন, মোটর ভেহিকেল দেবে না। আমি বললাম 2-3 মাসের মধ্যে বদলে দেওয়া যাবে। আমার ধারণা ছিল 200-500 হবে। বলছে স্যার 1 বছর টাইম দিন। সব গাড়ি 15 বছর পেরিয়ে গেছে। যে কটা কনস্টেবল আছে তাদের না আছে ব্যারাক, না আছে তাদের খাওয়ার জন্য কিচেনের ব্যবস্থা। তারপরে তো ডিএ নাই, পে কমিশন নাই, বদলি নীতি নাই, ডাটা এন্ট্রি অপারেটর নেই। আধুনিক মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা আছে, বাকি রাজ্যের ভয়াবহ চিত্র। দাঁড় করাবেন কি করে? সবই জিরো। আর যা যা কাণ্ড করলেন, যা যা ঘটনা ঘটেছে ল অ্যান্ড অর্ডারে, অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা। উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি, ছোট্ট ঘটনা। বারাসাত, শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা।
আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসাবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন ছোট্ট 10 ক্লাসের বাচ্চা মেয়েকে রেপ করে খুন করেছিল, তার ফাঁসির আদেশ হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন ধন্যবাদ দিচ্ছি। কুলতলিতে খুব দ্রুত ফাঁসির আদেশ হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস, বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? কোনো মনিটরিং নেই। যখন এলো মিডিয়াতে, ভাষণ দিয়ে তু খিচ মেরি ফটো, ব্যাস। এই করতে করতে রাজ্যটাকে রসাতলে দিয়েছেন। আমরা কি করছি শুধু দেখতে থাকুন। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন, সে মলেস্টেশন হোক, রেপ, গ্যাংরেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। আরজি কর নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই অনেক কিছু, সে প্রসঙ্গে আমার এখতিয়ার নেই বলার। তো আমার কাছে যেগুলো ছিল সুযোগ, আমি প্রত্যেকটা করেছি এবং আগামী দিনেও করব। 3 আইপিএস অফিসার, তাদের মধ্যে তো একজন সিনিয়র মোস্ট এডিজি র্যাঙ্কের। খুব সহজ নয় বিষয়গুলো। সাসপেন্ড করতে গেলে চার্জ ফ্রেম করতে হয়, চার্জ ফ্রেম করতে গেলে মেটেরিয়াল লাগে। তো আরজি কর, অভয়ার ক্ষেত্রে আমরা এসব ভাবিনি। দ্রুততার সঙ্গে 3 আইপিএস কে সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষ, বিরূপাক্ষদের মেডিকেল লাইসেন্স খারিজ করেছি। তাদের চার্জশিট দেওয়ার জন্য সিবিআই এনওসি চেয়েছিল। অপরাজিতা বিল যিনি এনেছিলেন
আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন, আমার কাছে ডকুমেন্ট আছে, তিনি 1 বছর ফাইল চেপে রেখেছিলেন, আর আমি 7 দিনের মধ্যে এনওসি দিয়ে দিয়েছি, যাতে সন্দীপ ঘোষ বিরূপাক করা পানিশমেন্ট হয়। রাজনৈতিক ভায়োলেন্সের ক্ষেত্রে আপনারা ভাবছেন 2011 সালে পরিবর্তন আসার পরে যেগুলোর উপরে দাঁড়িয়ে ক্ষমতা এসেছিলেন, একটাও পানিশমেন্ট দিতে পারেননি। না পেরেছেন বীরভূমের সুচপুরের বাসাপাড়া, না পেরেছেন নন্দীগ্রামের 14ই মার্চ, না পেরেছেন ছোট আঙ্গারিয়া গড়বেতা, না পেরেছেন যে কোনো ঘটনায়, যে ঘটনাগুলোকে ক্যাপিটাল করে এসেছিলেন, ফেলানি বসাক, চম্পলা সর্দার, ধানতলা বানতলা, অনিতা দেওয়ান, কিচ্ছু করতে পারেননি, করেননি। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনেরও অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর, তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি। ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমার দায়িত্ব। আমি পুলিশ মন্ত্রী। মানরেগা কাল বলছিলেন কেউ কেউ, বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না। আপনারা শুনে রাখুন, গত বছরই হাইকোর্ট বলেছিল যে ধর্মতলায় করা যাবে না। আমার কাছে সিপি এসেছিলেন নগরপাল পুলিশ দপ্তরে, বলে স্যার গাইড করে দেন, 3 পক্ষ চাইছে। আমি বললাম সব পক্ষকেই করতে দিতে হবে, দেখবেন একজনের মাইক যেন আরেকজনের মাইকের মধ্যে না ঢুকে পড়ে।
একটু আগে বেলেঘাটার এমএলএ ভার্সেস চিফ হুইপ অপোজিশন যা হলো, গতকাল তার থেকেও খারাপ হতো। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লেয়ার পুষ্পা। আপনি প্রচারে গেছিলেন, ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে। না 2,500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে, তার 10% এলেও তো 4,000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1,000-1,200 আছে। তাই এদের সবটা মিলিয়ে ফেললে 4-5,000 তো হতেই পারে। আপনি ফলতা উপনির্বাচনে গেলেন না, আপনার প্রার্থীর জামানত জব্দ হলো, তিনি তো আগেই হাত তুলে নিয়েছিলেন উন্নয়নের স্বার্থে। আপনাদের শেখানো ভাষণ। আমরা ওদিকে 77 ছিলাম, একজন একজনকে ডাকতেন। কিছু সাংবাদিক বন্ধু কুনকির কাজ করত, ডেকে ডেকে নিয়ে যেতেন, বলে কি চাই। কি অদ্ভুত, আগের স্পিকার কোথায় পালিয়েছে, 2011 থেকে 54 জনকে দল বদল করিয়েছে। 10th শিডিউলে নেই, এখন বলছেন ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। 54 জনের দল বদল করিয়েছেন, তখন লাগেনি না? দেখ কেমন লাগে। সেদিনই বলেছিলাম করবেন না, পৃথিবীটা গোল। আমরা করতে চাইনি, কিন্তু আপনারা যা যা করেছেন ভগবান সব একদম সুদে আসলে দিয়ে দিচ্ছে। আপনাদের 213 ছিল, তারপরেও আপনাদের এদিক থেকে এমএলএ নিয়ে যেতে হয়েছে ভাঙিয়ে ভাঙিয়ে। সবেদন নীলমণি কংগ্রেসের একটা বাই ইলেকশনে জিতে চলে এসেছিল, সেটাও চাই। ভাই ভাই সংঘ চাই, শনি ঠাকুর পূজা কমিটি চাই, শ্মশান কমিটি চাই, কবরস্থান কমিটি চাই, সব চাই, বিরোধী রাখবো না। পুলিশকে কোথায় নিয়ে গেছিলেন? সাগরদিঘি বাই ইলেকশনে হেরে গেছেন, জনগণ হারিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা এসপি জঙ্গিপুর ভোলানাথ পান্ডেকে ব্যাটালিয়নে পাঠিয়ে দিয়েছেন। পৌরসভার ভোট হলো, একটা ছোট্ট পৌরসভা, 10-12 হাজার ভোটার, 18-20 হাজার পপুলেশন, তাহেরপুর নদিয়া। সিপিএম জিতে গেছিল।
গণনার আগে ওসি তাহেরপুরকে ক্লোজ করে দিয়েছে লাইনে। ডক্টর রাজেশ কুমার বলছিল তালিকা দেবেন কাদেরকে কম্পালসারি ওয়েটিং রেখেছিল। হোম সেক্রেটারিকে বলবো ওদেরকে রিওয়ার্ড দিতে, আর যারা করেছিল তাদের সঙ্গে দেখা হবে। আপনি ভেবেছেন কি সময় যাবে যত সব বন্ধ হয়ে যাবে? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। আমরা আগে বলতাম রাম মন্দির নির্বাচনে তৈরির সময়, এ তো পহলে ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়। আমি আজকে বলছি ফলতা তো পহলে ঝাঁকি হ্যায়, রেজিনগর নন্দীগ্রাম বাকি হ্যায়। কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন। মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা। 112 মানে একটা গাড়ি নয়, পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কে দেখে 112 চালু করছি। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি থানার অ্যাসিস্ট্যান্স চায়, গড়ে 3 ঘন্টা লাগে পুলিশ পৌঁছাতে, আর ইউপিতে লাগে 6 মিনিট। আমরা 112 এবারে একটা দিচ্ছি মহালয়ার দিন উদ্বোধন। আমরা আগের বাজেটে অর্থমন্ত্রীকে আমি বলবো আরো দেবে। আমরা মিনিমাম 3 থেকে 4টে করে গাড়ি দেব। আর আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়? যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনে একটা কন্ট্রোল রুম করেছে স্বাস্থ্য দপ্তর। একই ফর্মুলাতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে। কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ গাছ, কোথাও কিছু করতে দেব না।
এনএইচ এর উপরে নো, ও তো অনেক আগে শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি পারবে না এদের বাঁচাতে, কোন শক্তি। আপনাদেরকে বলি, আধুনিক মডার্ন আপনার পুলিশ ফেসিলিটি দেব, ম্যান পাওয়ার বাড়াবো, লজিস্টিক সাপোর্ট বাড়াবো, আর পুলিশের দক্ষতা আনার জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে। গুজরাটের রক্সা ইউনিভার্সিটি জাতীয় মানের, ইতিমধ্যে কয়েকটা ফেজে আমাদের লোকেরা যাচ্ছে। তেজগাঁও বিএসএফ এর ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও আমরা পাঠাতে শুরু করব। কোস্টাল পুলিশের জন্য বিএসএফ এর সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে, তারা আমাদের ফ্রি ট্রেনিং দেবে। বর্ডার এলাকাতে 9টি জেলায় কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিং শুরু হয়েছে। প্রায় 200 কিলোমিটার জমি হস্তান্তরিত হয়েছে, বর্ডার ফেন্সিং চালু হয়েছে, 12টি হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে। আগে ছিল গ্রেপ্তার করো, জেলে রাখো, সরকারের ভাত খাওয়াও, সরকারের কাপড় দাও, সরকারের মেডিসিন দাও। এখন হয়েছে ধরো, হোল্ডিং স্টেশনে রাখো, আর বাংলাদেশের বিজিবি এর হাতে হস্তান্তর করো। শরণার্থী আশ্রয় পাবে, আর অনুপ্রবেশকারী ঘাড় ধাক্কা খাবে। এটাই এই সরকারের নীতি। হ্যাঁ, বীরভূমের মতো ঘটনা যাতে না ঘটে, আকরুজ্জামান সাহেব, প্রসূন ব্যানার্জি বলেছেন, আমরা নিশ্চিত করব তিনি ভারতীয় নাগরিক নন, তারপরেই হ্যান্ড ওভার করব। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি। পলিটিক্যাল ভায়োলেন্স, যে ভয়ঙ্কর ভায়োলেন্স 2018 সাল থেকে করেছেন, বিশেষ করে 2021-এ 2রা মে 2021 কাউন্টিং এর দিন আমি নিজে সাক্ষী। 1956 ভোটে আপনাদের নেত্রী হেরে গেলেন। আমি হলদিয়া এসডি অফিসে সার্টিফিকেট নিতে গেছি। আমার অবস্থা মানস সাহার মতো করতেন। ছোট ইট-টিটের টুকরো নয়। আমি যদিও সব সমর্থন করি না ডিম ছোড়াকে, এখন তো লোকজন তার আক্রোশ ক্রোধে ডিম ছুড়ছে, আমি সমর্থন করি না। এটা বাংলার সংস্কৃতি নয়। পুলিশ অ্যাকশনও নিয়েছে, কিন্তু তারা ডিম ছুড়ছে। আর আপনি আমার উপরে কি করেছিলেন? রাত্রি 10টা 15 এত বড় বড় পাথর। আমি যদি সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়িতে না যেতাম, আমি যদি আমার নিজের প্রাইভেট গাড়িতে যেতাম, সেদিন সার্টিফিকেট নেওয়া তো দূরের কথা, মৃতদেহটা পাওয়া যেত। একই জিনিস করেছেন বেচারি মানস সাহার সঙ্গে। মগরাহাটে কাউন্টিং হলে পিটিয়ে মেরেছেন। 1,10,000 ছেলে রাজ্য ছেড়েছে। 355 শেল্টার হাউস হয়েছে। 3 দিনের মধ্যে 56 জনকে খুন করেছেন। 12,000 দোকান লুট করেছেন। 10,000 বাড়িতে জেসিপি চালিয়েছেন। 300-র বেশি মহিলাকে নয় রেপ, নয় মলস্টেশন, নয় বিবস্ত্র
কোচবিহারে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে 2 কিলোমিটার ছুটিয়েছেন। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21-এর নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। অনেক এফআইআর করেছেন, আমি ধন্যবাদ জানাবো পুলিশকে। অনেকগুলো এফআইআর তারা করেছেন, গ্রেপ্তারও হয়েছে। 2021, 23, 24 1955টি নতুন ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। 2404 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 420 জন বাহুবলী হিস্ট্রি শিটার রয়েছেন। গুন্ডা দমন অ্যাক্ট এনেছি ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য। প্রিভেন্টিং অ্যারেস্ট এনেছি আগামী দিনে যাতে শাহজাহান, শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো গুন্ডারা ভোটকে দখল করতে না পারে তার পার্মানেন্ট সলিউশন করার জন্য। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে।
সমর মুখার্জি চোর, বিপ্লব মিত্র চোর, গুলাম রব্বানি চোর, সব লোক এখানে ওদিকে যারা নাকি আপনারা গেছেন সব চোর। আপনি ভাবতে পারেন কি রুচি, কি রুচি, যে সমস্ত ভাষা। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না, সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটের লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না। আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। আপনি শুধুমাত্র কামদুনি পার্ক স্ট্রিট নয়, আপনি যেভাবে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন, আপনাকে সনাতনীরা কোনোদিন ক্ষমা করবে না। কোন মৌলানা, কোন ইমাম এই ভাষায় কথা বলে না। আপনি এইখানে দাঁড়িয়ে বলেছেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এইখানটাকে দাঁড়িয়ে বলেছেন। 2024 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন সুপ্রিম কোর্টের নির্দেশে, কোন মুখ্যমন্ত্রী মিছিল করেনি। আপনি মিছিল করেছেন, বেছে নিয়েছেন পার্ক সার্কাস। রাম মন্দির মানছি না, মানব না। আর রাম ভক্তরাও আপনাকে বলে দিয়েছে আপনি থাকছেন না, থাকবেন না। রেড রোডে দাঁড়িয়ে বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এরা সন্ত্রাসী। আপনি জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে, তার ডেডিকেশন জানেন। কিছুদিন আগে করমন্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছিল বালেশ্বরে, পশ্চিমবঙ্গের লোকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি পরের দিন হসপিটালে গেছিলাম, ডাক্তার বাবুরা বললেন স্বয়ংসেবকরা ছিল বলে লোকগুলো বেঁচে গেছে, 665 বোতল রক্ত দিয়ে গেছে। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি যা যা করেছেন তার হিসাব জনগণ নিয়েছে। আপনি সরস্বতী শিশু বিদ্যা মন্দির বন্ধ করতে গেছিলেন কেন? প্রার্থনায় বন্দে মাতরম গায় বলে। কোনদিন আসতে পারবেন না, কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আপনাকে আনবে না। আর ভোটের সময় কি বললেন? কোন মুসলিম নেতা বলেনি
নৌসাদ সিদ্দিকী বলেনি। কে বলেছে? কি বলেছে? যে আমি আছি বলে না, তোমরা আছো। আমি যদি না থাকতাম একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিত। এরপরে আপনি আশা করেন কি করে? আপনাকে ফিরতে দেবে না অতীত। অতীত আপনি যা খুশি করতে পারেন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। আমি পুলিশকে বলবো, মমতাপন্থী তৃণমূলের আসল থাকবে না নকল হবে ইলেকশন কমিশন জানে। জোড়া ফুলি ওদের কাছে থাকবে না আবার সরষা ফুল আঁকতে হবে আমি জানি না, এটা ইলেকশন কমিশন বলবে। কিন্তু আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম। পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, মস্করা করছেন। তারপরে বললাম চাল ওখানে গলিতে ঢুকে পড়ুন হাজরা, যদিও এখন ওটাও নয়, একদিকে স্বপনদা আর একদিকে আমি, রাসবিহারী আর ভবানীপুর, ওখানেও লোক ফাঁকা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ওখানেও নাই। তারপরে বিল্লাটা মন্ডল দিলাম, বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে, আপনি ফেসবুক করতে থাকুন আর আমরা কাজ করতে থাকি। স্মার্ট পুলিশিং হবে, এই রাজ্য ভালো থাকবে। আর पहाड़ জন্য আমাদের প্রচুর पहाड़ का जो हमारी नमन राय जी बताया, ये सरकार पहाड़ के लिए काम करना शुरू कर दिया, कोई दिक्कत नहीं होगा। नेपाली भाषा का सम्मान, गोरखा का सम्मान, पहाड़ का विकास, आप जितने मुद्दे उठाया सब पूरा करने का काम भारतीय जनता पार्टी सरकार करेगा। बंगाल में पहले एमपी पहाड़ ने दिया बीजेपी को 2009, इसलिए पहाड़ की जितना सेवा का जरूरत है ये सरकार करेगा। आप पूरा काम उधार कीजिए, पहाड़ को विकास तरक्की का काम करने का पूरा कमिटमेंट का साथ मेरा बात